শুরু হচ্ছে অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী একটা সন্ধে এবং নটু মল্লিক। জনাচারেক পুরনো বন্ধু মিলে সেদিন সপ্তাহান্তের সন্ধ্যাবেলায় গিয়ে হাজির হয়েছিলাম প্রত্যয়ের বাড়িতে। সান্ধ্যকালীন পানাহারের ব্যবস্থা করেছিল প্রত্যয়। জম্পেশ আয়োজন ছিল। সেই বিশেষ সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আজও ভুলতে পারিনি, কোনোদিন পারবও না বোধ করি। স্বীকার করতে বাধা নেই, এমন তাজ্জব জীবনে কখনো হয়নি। আজ অনেক দিন পরে সেদিনের সেই গল্পই বলতে বসেছি। খুব মনে পড়ছে। কাজের সূত্রে আমার খুব বেশি দিন কলকাতায় থাকা হয় না। বছরের বেশিরভাগ সময় ব্যাঙ্গালোরেই থাকি। স্ত্রী পুত্র ওখানেই থাকে। আমার স্ত্রীও আমার কোম্পানিতেই কর্মরতা। তবে কলকাতায় বিডন স্ট্রিটে আমাদের পুরনো সেকেলে বাড়িটা আজও আছে। আমার জ্যাঠা কাকার পরিবারের অনেকে এখনো সেখানে থাকে। বাবা মা দুজনেই গত হয়েছে ওই বাড়িতে থেকেই। ও বাড়িতেই ছেলেবেলা কেটেছে। এখনো অনেক টাটকা স্মৃতি জড়িয়ে আছে ওই বাড়ির 25 ইঞ্চি পুরু দেওয়াল আর গোল গোল থামের আনাচে কানাচে। তাই কলকাতায় এলেই এখনো এই বাড়িতে না উঠে পারি না। আমার আর আমার পরিবারের জন্য দুটো ঘর বরাদ্দ আছে এখনো। বাড়ির পুজো পার্বণ আর মেরামত মেনটেনেন্সের জন্য আমার বরাদ্দ অংশ দিতে আমি কখনোই কার্পণ্য করিনি। নিয়মিত টাকা পাঠাই ব্যাঙ্গালোর থেকে, কারণ পুরনো বাড়ির ঐতিহ্যের দাম আমার কাছে অনেক। এসব ব্যাপারে আমি আর 5 জনের থেকে একটু আলাদা, আনঅর্থোডক্স। সেবার দিন দশেকের জন্য আমাদেরই কলকাতা অফিস ব্রাঞ্চে একটা কাজ সামলাতে আসতে হয়েছিল। আসার কয়েকদিনের মধ্যে দুর্গাপুজো। কাজের শেষে একেবারে পুজোর ছুটি কাটে তবে ব্যাঙ্গালোর ফিরব, এই ছিল প্ল্যান। বউয়ের চতুর্থীর রাতে আসার কথা। প্রতি বছর বাড়ির পুজোয় আমরা এখনো সবাই জমায়েত হই। প্রায় 150 বছরের পুরনো সাবেকি পুজো। দিন বদলের সাথে সাথে পুজোর আচারে কিছু কিছু আধুনিকীকরণ হয়েছে বটে, তবে মিত্রবাড়ির পুজো যে এখনো তার সাবেকিয়ানা টিকিয়ে রেখেছে পুরো দমে, এই কথা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তা যা বলছিলাম, সেদিন কলকাতায় ল্যান্ড করতে না করতেই ফোনের স্ক্রিনে দেখি প্রত্যয়ের নাম। তখন সবে এয়ারপোর্ট থেকে ক্যাবে উঠেছি। ফোন রিসিভ করতেই সে জিজ্ঞেস করলো, কাল ইভিনিং এ কি করছিস? তেমন কিছু না, অফিস থেকে ফিরে তারপর বাড়িতেই আছি। তাহলে আর কি, অফিস থেকে সোজা আমার এখানেই চলে আয়। শান্তনু আর সুকমলকেও রেখেছি। কোইন্সিডেন্টলি both of them are now in কলকাতা। শান্তনু সুকন্যাকেও নিয়ে আসবে। ডোন্ট বি লেট। প্রত্যয় জানতো আমি কলকাতায় আসছি, কারণ দূরে থাকলেও আমাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হতো, এখনো হয়। আর এখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে সবার সাথে সবার ডিজিটাল কানেকশনটা জোরদার হয়েছে, সন্দেহ নেই। কে কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, অনেক সময় ইচ্ছা না থাকলেও এসব দেখতে হয়, চোখে পড়ে যায়। সেদিন প্রত্যয়ের মুখে নামগুলো শুনে এক ঝলকে স্কুল কলেজের দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল। শান্তনু, সুকমল, সুকন্যা, এই নামগুলো একসময় জীবনে এমন ভাবে জড়িয়েছিল, তখন কোনোদিন ভাবতেও পারতাম না যে ওদের না দেখে 1 সপ্তাহ কাটাতে পারবো বলে। অথচ এখন কেমন বছরের পর বছর কাটিয়ে ফেলি, ভাবতে কিরকম যেন অদ্ভুত লাগে। সময় আর পরিস্থিতি সবকিছুকেই কেমন বদলে দেয়। সবার ব্যাপারে বিস্তারিত বিবরণ এই গল্পের নিরিখে নিষ্প্রয়োজন। তবে সুকন্যার কথা আলাদা করে একবার বলতেই হয়। ও ছিল যাকে বলে সবার মধ্যমণি। ওর মতো মেয়ে আমি সত্যিই খুব কম দেখেছি। ওর প্রেমে বোধ করি সবাই অনেকবার করে পড়েছি। তারপর ডুব সাঁতারে দম না পেয়ে হাঁক পাকও করেছি বহুবার। যে সময়ের কথা বলছি সে সময় ওর হৃদয়ের তল পাওয়া ছিল দুষ্কর। আমাদের সকলের সাথেই ও খোলা মনে মিশেছিল। সবার সাথেই ঘুরতো, ফিরতো, সিনেমা দেখতো, ক্যাফেটেরিয়াতে বসতো, কিন্তু ব্যাস ওইটুকুই। ওর ইস্পাত কঠিন ব্যক্তিত্বের খোলস ছাড়িয়ে হৃদয়ের আসল খোঁজ কেউই পেত না। আজ স্বীকার করতে বাধা নেই, আমিও পেতাম না। আমার বাড়ির পুজোয় ও যখন আসতো, সাদা শাড়ির আঁচল কোমরে জড়িয়ে সন্ধে পুজোর পদ্ম সাজাতো বা বাড়ির মা দিদিদের সাথে হাত মিলিয়ে পুজোর প্রসাদ ভাগ করত, আমি এক মনে উপরের বড় বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতাম
আর সিগারেটের ধোঁয়া ছাড়তাম। ধোঁয়ার আড়াল থেকে দেখা সুকন্যার সেই চেহারা আজও যেন স্বপ্নের মতো মনে হয়। সে কথা ভাবলে এখনো বুক টনটন করে ওঠে। সুকন্যার কথা ভেবে সেদিন অনেকেরই বুক টনটন করে উঠেছিল যেদিন ওর বিয়ে ঠিক হয়। শেষে কিনা শান্তনু, এমন বিস্ময় বাক্য তখন সবারই মুখে মুখে। অমন স্মার্ট ডাকসাইটে সুন্দরী শেষে কিনা শান্তনুর মতো ছেলের গলায় মালা দেবে। শান্তনু লাজুক, কম কথা বলা, লোকজনের সাথে মিশতে না পারা, গোলগাল বেটেখাটো চেহারার ছেলে। আশ্চর্যের ব্যাপার এই যে সবকিছুই পার পেয়ে গেল। কষ্ট সেদিন সবাই পেয়েছিল। আমি পেয়েছিলাম, প্রত্যয় পেয়েছিল, সুকমল পেয়েছিল, আরো কারা কারা পেয়েছিল জানি না। শেষে অবশ্যই মনের দুঃখকে বুকে চেপে ওদের বিয়েতে গিয়ে খেয়েও এসেছিলাম। দুঃখের সমবেথী যখন অনেকে থাকে, সে দুঃখ ভোলা সহজ হয়ে যায়। এক্ষেত্রে বোধ করি তাই হয়েছিল। তারপর থেকে বছর 5 সুকন্যাকে আর দেখিনি। ওকে নিয়ে আমাদের বন্ধু মহলে আলাপ আলোচনা আজও চলে। তবে আজ সেসব কিছুই অনেক ফিকে হয়ে গেছে। এখন আর সময় কোথায়? সময় আর ভাবনা সবই তো বন্ধক দেওয়া, অফিস, উন্নতি আর অর্থ উপার্জনের বিনিময়। এমনটাই হয়। আজ ছেলেবেলার শহরে পা দিয়ে সুকন্যার কথা শুনে হঠাৎ যেন মনটা কেমন হয়ে উঠল। ক্যাব ড্রাইভারের FM এ 90s এর রোমান্টিক হিন্দি গান চলছে। জানলার কাছে মাথা রেখে বসে রইলাম কিছুক্ষণ। এক একটা পুরনো গানের সুর অতীতের স্মৃতিকে উস্কে দেয়। এক একটা গান এক একটা টাইম ফ্রেমকে মনে করিয়ে দেয় যেন। গাড়ি VIP রোড ক্রস করে উল্টোডাঙ্গার দিকে চলেছে। এই শরৎকালে পুজোর আগে আগে কলকাতা শহর এক আলাদা সাজে সেজে ওঠে। স্বচ্ছ আকাশ আর চারিপাশে একরকম মন ভালো করা মিষ্টি গন্ধ। একমাত্র এই শহরের মানুষ ছাড়া এই অনুভূতি আর কেউ বুঝবে না। আর আমার মতো যারা বাধ্য হয়ে এই শহর থেকে দূরে থাকে, তারা আরো বেশি করে বুঝবে। যাই হোক, কলকাতা শহরকে নিয়ে এই গল্প না, সুকন্যাকে নিয়েও না। এই গল্প প্রত্যয়কে নিয়ে, বলা ভালো প্রত্যয়ের নটু মল্লিককে নিয়ে। কে এই নটু মল্লিক? আসছি সে কথায়। আগে প্রত্যয়ের কথা একটু বলে নি। প্রত্যয় আমার ছেলেবেলার বন্ধু। এক স্কুল, এক কলেজ। আজও বাংলা সাহিত্য জগতে ভালো নাম করে ফেলেছে। ছেলেবেলা থেকে ওর লেখায় ধার ছিল বেশ। যে কোনো বিষয় নিয়ে লিখত। একবার শুরু করলে সে লেখা শেষ না করে ওঠার উপায় নেই। আজ বছর 10 হতে চলল প্রত্যয় এখন স্বনামধন্য সাহিত্যিক। ওর লেখা প্রায় সবকটি গল্প উপন্যাসই আমি পড়েছি। বাইরে থেকে ওর লেখালেখির খবর পাই। টিভির পর্দায় মাঝে সাঝেই সাহিত্যিক প্রত্যয় আচার্যকে দেখা যায় আজকাল। খুব সমজদার পাঠক না হলেও বন্ধুটির লেখা আমার বেশ ভালোই লাগে। তাই কলকাতায় থাকলে আর কাজের ফাঁক পেলে ওর সাথে আড্ডা মারতে চলে যাই। প্রত্যয় এখন ভবানীপুরের কাছে নতুন ফ্ল্যাট কিনেছে। বিয়ে থা করেনি, একলাই থাকে। একজন সর্বক্ষণের চাকর সাথে থাকে। কাল কিসের নেমন্তন্ন বুঝলাম না। মনে হয় পুজোয় ওর নতুন লেখা বেরিয়েছে, তারই সেলিব্রেশন হবে। পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, এটা ভেবেই বেশ ভালো লাগছে। সন্ধ্যা 7টা বাজতে না বাজতেই অফিস থেকে সরাসরি যখন প্রত্যয়ের ফ্ল্যাটে গিয়ে পৌঁছলাম, তখন গোটা এলাকা অন্ধকার, কারেন্ট নেই। গড়িয়াহাটের কাছে কিছু একটা মেজর ফল্ট হয়েছে। CSCর কাজের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। গিয়ে দেখি আমি সব থেকে দেরি করেছি, বাকিরা সবাই আগেই এসে পড়েছে। আজকাল আর কারেন্ট যায় না সেরকম, তাই লোকের বাড়িতে জেনারেটর ব্যাটারির ব্যবহার কমে এসেছে। আপাতত মোমবাতি দিয়ে অন্ধকার দূর করা হয়েছে। প্রত্যয়ের বৈঠকখানায় প্রায় ডজন খানেক মোমবাতি জ্বলছে। এ বাড়িতে প্রায় বছর খানেক পরে এলাম। ঘরের আসবাব আর ইন্টেরিয়ারে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ার মতো। সবকিছুতেই গৃহকর্তার সাফল্যের ছাপ সুস্পষ্ট। দেখলাম সোফা আর চেয়ারে ভাগাভাগি করে সুকমল, শান্তনু আর সুকন্যা বসে আছে। আমার অচেনা আরো দুজনকেও দেখলাম। এছাড়া আর কোনো অতিথি নেই। বুঝলাম প্রত্যয় খুব কাছের কজন বন্ধু ছাড়া আর কাউকে আজ ডাকেনি। সুকন্যার চেহারাতে বিশেষ কোনো পরিবর্তন হয়নি, সে একই রকম আছে। তবে আচরণে ছটফটে ব্যাপারটা মনে হয় আর আগের মতো নেই। সবার হাতে গ্লাস, সামনের টি টেবিলের ওপর নানা ধরনের খাবার দাবার সাজানো। আতিথেয়তার কোনো ত্রুটি নেই। পুরনো বন্ধুদের সাথে কুশল বিনিময়ের পর প্রত্যয়কে আর না জিজ্ঞাসা করে পারলাম না, হ্যাঁ রে আজকের অকেশনটা ঠিক কি? প্রত্যয়ের মুখে কান এঁটো করা হাসি। বলল, এতদিন পরে আমরা সবাই আজ কলকাতায়, এটাই কি সেলিব্রেশনের যথেষ্ট কারণ নয়? মুখে কিছু না বললেও মনে মনে বললাম, না, এটাই যথেষ্ট কারণ না, কিছু তো একটা ব্যাপার আছে। শান্তনু, সুকন্যা, সুকমল, প্রত্যয় আর আমি আজকের দিনে একসাথে কলকাতায়।
এটাও আশ্চর্য ব্যাপার স্বীকার করতেই হবে, আজ যেন এক আশ্চর্য মহাযোগ। শান্তনু সরকারি সিভিল ইঞ্জিনিয়ার, সুকুমল ডাক্তার, চেন্নাইতে প্র্যাকটিস করে, সুকন্যা কলেজে পড়ায়, আর আমি ব্যাঙ্গালোরে। বিগত 5 বছরে একসাথে হওয়ার সুযোগই হয়নি। এর হয়তো ওর হয় না, ওর হয়তো তার হয় না। আজকেই কোন জাদু বলে এই মহাযোগ স্থাপন হয়েছে জানি না। প্রত্যয় অনেকদিন থেকে তককে তককে ছিল, আজ সবাইকে পেয়ে এই সুযোগও হাতছাড়া করেনি। তাও মনে মনে ভাবলাম, শুধু রিইউনিয়নই কি প্রত্যয়ের উদ্দেশ্য, নাকি অন্য কোনো কারণও আছে? এই অন্য কারণটি পরিষ্কার হলো ঘন্টাখানেক পরে, যখন এক কাঠখোট্টা চিমসে চেহারার ঢেঙা লোক তার অবিন্যস্ত পোশাক আর তাপ্পি মারা ছেঁড়া ছাতাটা বগলদবা করে ঘরে এসে ঢুকলো। লোকটার সর্বাঙ্গ জলে ভিজে গেছে। এতক্ষণে খেয়াল করিনি বাইরে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আরো হবে বোধহয়। আকাশ মেঘে লাল, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর তার সাথে সাথে কড়কড় করে শব্দ হয়ে চলেছে। এই আগন্তুক লোকটি ঘরে ঢোকার সাথে খোলা জানলা দিয়ে দমকা ঝুলু ঠান্ডা হাওয়া ঢুকে শরীর জুড়িয়ে দিয়ে গেল। বুঝলাম প্রত্যয় এই লোকটির আসার অপেক্ষায় বহুক্ষণ ধরে ঘর বার করছিল, জানলা দিয়ে উঁকি মেরে মেরে নিচে দেখছিল। কিন্তু এর চেহারা বা পোশাকের সাথে এবারের এই বৈঠকখানা একেবারেই যেন খাপ খাচ্ছে না। কি কেনই বা প্রত্যয় একে এত খাতির করছে? এরকম চেহারার একজন লোক প্রত্যয়ের মতো একজন স্বনামধন্য সাহিত্যিকের বন্ধু হতে পারে? ভদ্রলোকের মুখ চোখ খুব ভালো করে মোমবাতির আলোয় দেখতে পাচ্ছি না, শুধু চুপসে যাওয়া তোবড়ানো মুখে খাড়া নাকটা মোমের আলো পড়ে জল জল করছে। তোদের সবার সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন গিয়ে শ্রীযুক্ত নটরাজ মল্লিক, ওরফে নটু মল্লিক। মল্লিক মশাই বিগলিত হয়ে কপালে হাত থেকে প্রণাম করে চেয়ারের উপর জড়সড় হয়ে বসলেন। আমাদের সবার চোখ মল্লিক মশাইয়ের উপর নিবদ্ধ। সবাই হয়তো আমার মতোই ভাবছে, এমন লোক কিভাবে প্রত্যয়ের বন্ধু হতে পারে। এ ব্যাপারে প্রত্যয় বলেছিল, ও লেখার কাজে সবসময় ওকে বিভিন্ন পেশার তথা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিশতে হয়, প্রয়োজনে বন্ধুত্বও করতে হয়। বাজারে গিয়ে দোকানে কিভাবে কথা বলছে, রাজমিস্ত্রি কি ভাষায় তার হেল্পারকে ধমকাচ্ছে, এসব ভাষা রপ্ত করার জন্য এসব নাকি খুব জরুরি। প্রত্যয় পাড়ার চায়ের দোকানে চায়ের ভাঁড় হাতে নিয়ে চুপচাপ বসে আশপাশের লোকজনের গুলতানি শোনে, এসবও নাকি তার গপ্পে কাজে লাগে। নটু মল্লিক অবশ্য প্রত্যয়ের বন্ধু ছিল না, ছিল ওর বিভিন্ন গল্পের রসদ জোগাড়ু। সোজা কথায় নটু মাঝে সাঝে এসে প্রত্যয়কে গপ্পের প্লট জুগিয়ে যেত, মাগনা নাও বেশি, তার বদলে তার পকেটও ভরত। এমন পেশার কথা বাপের জন্মে শুনিনি। পরে জেনেছিলাম বহুকাল ধরে অনেক বড় বড় সাহিত্যিকের আড়ালে এমন বহু নটু মল্লিকের অবদান থেকে এসেছে। তাদের নাম কেউ কখনো জানতে পারে না। এই ভদ্রলোকের নামও আমরা জানতে পারতাম না, যদি না প্রত্যয় আজ ওকে আমাদের সামনে এনে হাজির করাতো। এ ব্যাপারে প্রত্যয়ের সৎ সাহস আছে বলতে হবে। ও চেয়েছিল ওর কাছের কজন মানুষ অন্তত জানুক লোকটার পরিচয়। অর্থের বিনিময়ে সব কৃতজ্ঞতার ঋণ কি আর শোধ হয়? নটু প্রচার বিমুখ, সে কিছুতেই আসতে চায়নি। তাকে প্রায় জোর করেই প্রত্যয় আজ এনে হাজির করেছে। এ কথা সে তার কথায়, বার্তায়, আচার আচরণে বারবারই প্রকাশ করে চলেছে। আমাকে আবার এসবের মধ্যে ডেকে আনার কি দরকার ছিল কথা? আমি কোথাকার কে? আমি হলাম কি একজন সামান্য কি বা এমন করেছি? আপনার লেখাতেই তো কাটে, আপনার হাতের জাদুতে। থেকে থেকে এসব কথা বলে নিজের জড়তা কাটানোর চেষ্টা করছে সে। ব্যাপারটা আমাদের সবার কাছেই বেশ ইন্টারেস্টিং মনে হলো। প্রত্যয়ের থেকে ওর সম্পর্কে যেটুকু শুনলাম, লোকটা নিছক অমায়িক, বয়সের গাছ পাথর নেই, পেটে বিদ্যা আছে কিনা জানা যায় না, তবে অভিজ্ঞতার ঝুলি অফুরন্ত। কতকটা নিজের অভিজ্ঞতা আর কতকটা কল্পনার রং চড়িয়ে সে এমন সব আজব আজব গল্প ফেঁদে বসে, তা থেকেই প্রত্যয় বহুবার নানা গল্প উপন্যাসের প্লট পেয়ে যায়। আর সেসব প্লটের নাকি কোনো তুলনাই হয় না। কাজের সূত্রে লোকটা দেশের নানা জায়গায় ঘুরেছে। কাজ বলতে উঁচু কোনো পদে চাকরি না অবশ্যই। কখনো মধ্যপ্রদেশের ফরেস্ট রেঞ্জারের বাংলো পেয়নের কাজ করেছে, কখনো মাদ্রাজের নামকরা কিউরিও শপের মালিকের 5 মাস কেটেছে, কখনো বা জয়সলমীরের পাথর কাটার কারখানায় দিনমজুরের কাজ করেছে।
কখনো গুজরাটের সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিতের বাসায় চাকরি করেছে, আবার কখনো কোনো পাঞ্জাবি গ্যাংস্টারের পাল্লায় পড়ে তার দলে গিয়ে ভিড়েছে। সারা জীবন ধরে এরকম নানা ধরনের কাজের অভিজ্ঞতা ওর ঝুলিতে। প্রত্যক্ষ শিকারের অভিজ্ঞতাও আছে, আবার ডাকাত পেটানোর মতো অভিজ্ঞতাও আছে। পদবী মল্লিক হলেও বাঙালি বলে চেনার উপায় নেই। দীর্ঘ জীবন ধরে ভারতবর্ষের নানা প্রদেশে কাটানোর ফলে চেহারায় আর কথাবার্তায় বাঙালি সুলভ কোনো ছাপই আর অবশিষ্ট নেই। তবে বাংলা বলেন পরিষ্কার। গায়ের চামড়া তামাটে, মুখে অজস্র বলি রেখা, চোখগুলো অনেকটাই কোটরাগত, দুই কানের লতিতে একগুচ্ছ বাদামি চুল, মুখে অবিন্যস্ত পাকা খোঁচা খোঁচা দাড়ি, মুখে পান গুটকা আর খৈনির গন্ধ, ক্ষয়ে যাওয়া দাঁত কখানায় নিকোটিনের কালো কালো ছোপ। সুযোগ পেলে তিনি সেই দাঁত কখানা বের করে বিনয়ের হাসি হাসেন। চেহারা যে এককালে ভালোই ব্যায়াম করা পেটানো ছিল, তা আজও শরীরের গড়ন দেখলে বোঝা যায়। দীর্ঘ মেরুদণ্ডটি আজ বয়সের ভারে সামনের দিকে ধনুকের মতো বেঁকে গেছে। বুঝলি, প্রথম তো লেখা নিয়ে নিয়ে পাবলিশারদের দৌড়ে দৌড়ে ঘুরেছি। জানলার ধারে দাঁড়িয়ে হাতের গ্লাসে অল্প এক সিপ চুমুক দিয়ে বলল প্রত্যয়। নতুন লেখক সারা কেউ পাত্তাই দিতে চায় না। কেউ মাসের পর মাস অপেক্ষা করিয়ে রাখছে, তো কেউ বলছে এ লেখা কাটবে না দাদা, আর কেউ বা বলছে না মশাই, লেখায় সেই দমক কোথায়, আর পত্রিকাগুলোতে তো তিল ধারণের জায়গা নেই। এই পর্যন্ত বলে প্রত্যয় একটু থামল। বাইরে বৃষ্টির তেজ বেড়েছে, আর আজ একটু নাম হতে না হতেই পাবলিশারদের তাড়া। আরো লেখা চাই, আরো চাই। এই পত্রিকায় পুজোর লেখা ছাপা হতে না হতেই ওই পত্রিকায় পয়লা বৈশাখের লেখার তাগাদা শুরু হয়ে যায়। যেমন তেমন লেখা হলেই হলো, নাম হয়ে গেছে না। বুঝলাম, লেখক মহলে নাম করলেও আমার বন্ধুটির জীবনে শান্তি নেই, রাতের ঘুম নেই। এই ক্রাইসিস মনে হয় যে কোনো সফল লেখককেই তাড়া করে বেড়ায়। নিত্য নতুন লেখা চাই, নিত্য নতুন ফিকশনাল প্লট চাই। প্লট মৌলিক হতে হবে। সেই একই প্লটে আগে ভাগেই কেউ গল্প ফেটে বসে আছে, এমনটা হলে চলবে না। জ্বালা অনেক। প্রত্যয় বলে চলল, তাই নটুর সাথে আলাপ হয়ে আমার অনেক উপকার হয়েছে বুঝলি। এক মাথা থেকে আর কত আইডিয়া বেরোবে, সেই লোকটাই তো আমার গল্পের খনি। অবশ্য কোথা থেকে যে পায় কে জানে। নটু মল্লিক সাথে সাথে উঠে দাঁড়িয়ে জোর হাত করে বলল, না 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 না, ছি 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 ছি, এই সব উনি বাড়িয়ে বলছেন। আমি এমন কিছুই করি না। আমি তো এটা সেটা মুখে বলেই খালাস। তার অর্ধেকের না আছে মাথা, না আছে মুন্ডু। আচার্যি মশাই সেগুলোকে শেষ গুছিয়ে সুন্দর করে লেখেন বলেই না গল্পগুলো এমন খোলতাই হয়। আহা, অমন লেখা বাজারে তো কাটবেই। ওনার মতো মানি মানুষকে গল্প শোনাতে পেরে নয় ধন্য। নটু মল্লিক আবার হাত জোড় করে ফেলেছে। ওর কথাগুলো জলের মতো স্বচ্ছ। মনে হয় সে যা বলে অন্তর থেকেই বলে। তার বিনয়ের সাথে শান্তিপুরের কোনো সম্পর্ক নেই। এই নটু মল্লিকের সাথে তোদের আলাপ করাবো বলেই আজ ডেকেছি। আমি, সুকোমল, শান্তনু, সুকন্যা সবাই উৎকর্ণ। উপস্থিত অচেনা দুজনের সাথে ইতিমধ্যে পরিচয় হয়ে গিয়েছে। দুজনেই প্রত্যয় পরিচিত, মিস্টার তালুকদার আর মিস্টার মিত্র। এরা দুজনেও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তালুকদার বলে এই ভদ্রলোক কলকাতা পুলিশের আইটি ডিপার্টমেন্টে আছেন, আর মিস্টার মিত্র তার পরিচিত। প্রত্যয়েরও কেমন চেনা যেন। একে আপনি পেলেন কোথায় প্রত্যয় বাবু? তালুকদার মশাই জানতে চাইলেন। জহুরি জহর চেনে বুঝলেন মশাই, জহুরি জহর চেনে। কিরকম? নটুকে আমি প্রথম দেখি কৃষ্ণনগর স্টেশনের পাশে একটা চায়ের দোকানে। আমি একটা ওই সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করতে সেখানে গিয়েছিলাম। ফেরার সময় গাড়িটি বিগড়লো। ড্রাইভার আমায় স্টেশনে বসিয়ে গাড়ির মেকানিক খুঁজতে ছুটলো। ভাবলাম কিছুক্ষণের মধ্যে গাড়ি ঠিক হলে ভালো, নয়তো আমি রাতের ট্রেন ধরেই বাড়ি ফিরবো। অত রাতের ট্রেন যখন, ভিড়ের সম্ভাবনা নিশ্চয়ই নেই। পরে গাড়ি ঠিক হলে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসবে। অগত্যা সামনের একটা চায়ের দোকানে গিয়ে ঢুকলাম। আগেই বলেছি, এসব চায়ের দোকানে বসে সময় কাটাতে আমার বেশ লাগে। লোকজন দেখি, তাদের কথা বলার ধরন খেয়াল করি, এসব কিছুই লেখার কাজে লাগে। একজন লেখক যদি জনসমাজ বিমুখ হয়ে যান, তবে তার লেখনী কতটা সুখপাঠ্য হয় তা নিয়ে আমার মনে বেশ সন্দেহ আছে। যাই হোক, কিছুক্ষণ সেখানে থেকেও বুঝলুম
রাত বাড়লে এসব চায়ের দোকান আর চায়ের দোকান থাকে না, চুল্লুর ঠেক হয়ে যায়। সামনের চাতালে বেশ কিছু বেহেড মাতাল ইতিমধ্যেই গড়াগড়ি দিতে শুরু করেছে। তাদিকে আমার আপত্তি নেই। কিছুক্ষণ বসে থেকে আমার নজর গেল সামনের বেঞ্চে বসা জনা কয়েক ছেলে বুড়োর দিকে। নটু সেই জটলার মধ্যমণি হয়ে বসে আছে, আর বাকিরা সবাই তার গপ্প শুনছে এক মনে। নটুর বাচন ভঙ্গি আর গপ্প বলার ঢঙে একটা স্বাভাবিক ছন্দ আছে, আর তার গলায় স্থানীয় ভাষার টান নেই। তার বাংলা উচ্চারণ যেমন স্পষ্ট, হিন্দিও বলছে তেমনি ঝরঝরে। কান খাড়া করে আমিও গপ্প শুনতে লাগলুম। নটু তখন সেখানেই থাকতো, কৃষ্ণনগরের এক নামকরা লাইব্রেরিতে তদারকির কাজ করত। কে নটু, ঠিক বলছি তো? নটু হাসি মুখে নিঃশব্দে মাথা নেড়ে বুঝিয়ে দিল, প্রত্যয় ঠিকই বলছে। মাঝে মাঝে সন্ধে হলেই নাকি ওই চায়ের দোকানে নটুর গল্পের আসর বসত। সেই প্রথম দেখা? হ্যাঁ, সেই প্রথম। তারপর থেকে এখনো নটুর সাথে আমার সম্পর্ক অক্ষুণ্ণই আছে। মাঝে সাঝেই সে আমার বাসায় এসে গপ্প করে যায়। এখন ওই হাওড়ার রামরাজাতলার কাছে একটা ভাড়া ঘরে থাকে। এখন এই গপ্প সাপ্লাই ওর পেশা। এমন পেশার কথা সত্যি আগে শুনিনি। অবাক হয়ে জানতে চাইলাম, এতে আপনার চলে যায়? ঘাড় গুঁজে মাথার উস্কো খুস্কো চুলের মধ্যে সরু লিকলিকে আঙুলগুলো দিয়ে বিলি কাটতে কাটতে নটু মল্লিক বলল, আগে হ্যাঁ হ্যাঁ বাবু, তার চলে যায় একরকম। একা মানুষ, এক ভাই ছাড়া তো কোনো কালে নিজের লোক বলতে কেউ ছিল না। বাপ মার কথাও মনে পড়ে না। ভাইটিও আমার মতো এদিক সেদিক কাজ করে বেড়াতো, আমারই মতো বাউন্ডুলে। এই বলে সে একটু থামলো, তারপর দুঃখের সাথে বলল, তবে আজকাল আর তার কোনো খোঁজ পাই না। কোথায় আছে, কেমন আছে কে জানে। আমার একার পেট চলে যায় বাবু। জীবনে কত রকমের কাজ যে করেছি তার কোনো ইয়ত্তা নেই। কোথায় না কোথায় ঘুরেছি। এখন তো অনেক ভালো আছি বাবু, সেদিক থেকে বলতে গেলে। এই এটা সেটা গপ্প বলি আর পকেট ভরে যায়। তা তুমি কি শুধু প্রত্যয়কেই প্লট সাপ্লাই দাও, নাকি আরো অনেককেই? বাবু, একবার যখন এই পথে রোজগারের হদিশ পেয়েছি, তখন আর থেমে থাকি কেন? তার মানে আরো অনেক লেখকের কাছে তোমার যাতায়াত আছে? তাদেরও গল্পের ভাড়ারে টান পড়লে তুমি রসদ যোগাও? আবার প্রশ্নের উত্তরে সম্মতি সূচক ইঙ্গিতে নটু আবার ঘাড় গুঁজে মাথা নাড়ল। আমি আবার জিজ্ঞাসা করলাম, তা কারা তারা? আমি মাফ করবেন বাবু, তেনাদের নাম আমি বলতে পারবো না। এই বাবুর নামও আমি তেনাদের বলিনি। তবে সবাই নামই লেখক বাবু, সব প্রাইজ পাওয়া লিখিয়ে। তা এত লোককে এত গপ্প সাপ্লাই করো, এত প্লট তুমি পাও কোথায়? অত প্লট আমি জানি না বাপু। জীবনে অনেক কিছু দেখেছি, শুনেছি, শিখেছি, সেসব কথাই বলে যাই। এগুলো থেকে যে নামি দামি গপ্প হতে পারে তাই ভাবিনি কোনো কালে। নামি দামি গপ্প কথাটা বেশ নতুন ঠেকলো আমার কাছে। গল্পেরও আবার নামি অনামি, অর্থাৎ একই গল্প নটুর মুখ থেকে শুনলে তা অনামি, আর সেই গল্পই প্রত্যয় আচার্যের লেখা হয়ে বেরোলেই তার নামি, ব্র্যান্ডেড। কথাটা বেড়ে বলেছে নটু। তা বাবুরা, কথা হলো গিয়ে আমি কোনো কালেই এক জায়গায় আটকে পড়ে থাকিনি। এক জায়গায় কিছুদিন চাকরি করেছি, তারপর সেখানে মন না টিকলেই অন্য জায়গায় পালিয়েছি। সেখানে আবার ভালো না লাগলে নতুন কোনো কাজ খুঁজে নিয়েছি। তা এরকম কটা চাকরি করেছো সারা জীবনে? শেষে আর হিসেব রাখতে পারিনি, তবে ওই 60-70টার কম হবে না। এই বলে সে একবার আবার ওই কালো ছোপ ধরা দাঁতগুলো বের করে নিঃশব্দে হেসে নিল। মনে মনে প্রত্যয়কে তারিফ না করে পারলাম না। সত্যি ওর জহুরির চোখ। এই আজব লোকটাকে আবিষ্কার করাও কম কৃতিত্বের কাজ না। তা বাবা নটু, আমার বন্ধুদের সাথে আলাপ হয়ে তোমার কেমন লাগলো? আগে ওনারা সব সজ্জন গুণী মানুষ। ওনাদের সাথে আমার মতো লোকের আলাপ করা কি সাজে? তাছাড়া আমার পেশায় বেশি আলাপ পরিচয় না হওয়াই হয়তো ভালো আচার্য মশাই। আজ উঠি। আরে কি উঠলে যে? আরে বসো 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 বসো।
সবে তো এলে, এগুলি আবার যাবে কি? গ্লাস নাও, দুপাত্তর খাও, তবে তো যাবে। এই শুনে নটু মল্লিক যেভাবে উঠে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবেই আবার বসে পড়ল। আর তুমি আলাপ পরিচয় করতে এত ভয় পাচ্ছ কেন? এরা সবাই আমার খুব আপনার জন। এরা কেউ বাইরে তোমার ব্যাপারে কিচ্ছু বলবেন না, আর যদি বলেও বা, তাতেও আমার কোনো ক্ষতি হবে না। আমার লেখা যেমন চলছে তেমনই চলবে। সে তো ঠিকই, গল্পের লেখক বা উপন্যাসিকরা অনেক সময় এদিক সেদিক থেকে গল্পের ভিত বলে, তাই বলে তার লেখনীকে কি ছোট করতে আছে? আজকের যুগে আপনার সমকক্ষ কজন আধুনিক বাংলা সাহিত্যের আছে মশাই? মিস্টার তালুকদার যে প্রত্যয়ের একজন গুণমুগ্ধ ভক্ত তা ওনার কথাতেই বেশ পরিষ্কার। নটু এইবার মনে হয় একটু স্বাভাবিক হলো, তার জড়তা খানিকটা হলেও কাটলো বোধ হয়। প্রত্যয়ের চাকর হরিপদ একটা অদ্ভুত রকমের ট্রে এনে টেবিলের উপর রেখে গেল। তার উপর থরে থরে মুরগির কাবাবের টুকরো, আর তার তলায় চারকোলের আগুন ধিকি ধিকি জ্বলছে। বাইরে বৃষ্টির তাপট বেড়েছে। আমরা সবাই মিলে আলোচনা করে প্রস্তাব করলাম, আজকের এই সন্ধ্যায় নটু মল্লিককে যখন একবার পেয়েছি, ওনার মুখে একটা গল্প না শুনে আমরা কেউ ওনাকে ছাড়ছি না। সবাই হ্যাঁ হ্যাঁ করে এই প্রস্তাব সমর্থন করলো। নটু অবশ্যই প্রথমটা একটু গাই গাই করছিল। সে নাকি গল্প বলতে হবে এরকম কিছু ভেবেই আসেনি। এখন তো কোনো গল্পের তাগাদা ছিল না, এমন ভাবে কি আর গল্প মাথায় আসে? তাছাড়া প্রত্যয়ের সামনে সে নাকি হাবি জাবি আগডুম বাগডুম যা ইচ্ছে বলে যায়। প্রত্যয়ের লেখার গুণে সেগুলোকে পাতে দেওয়ার যুক্তি করে তোলে। এখন এত মানি লোকজনের সামনে সে কি করে গল্প বলতে পারবে? এই সব একথা সে কথা বলে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো কিছুক্ষণ। আহা, ঘরে কে কে আছে এত শত ভাবার কি দরকার বাপু তোমার? তুমি যেমন আমায় একলা শোনাতে তেমনই শোনাও। আর প্লট যদি পছন্দ হয় তাতে তোমারও লাভ, আমারও লাভ। লাভের কথা শুনে নটু একটু চিন্তায় পড়ে গেল। লক্ষ্মী লাভের মোহ ত্যাগ করা বড় সহজ নয়। এরপর বেশ কিছুক্ষণ সে জানলার ধারে গিয়ে বাইরের দিকে তাকিয়ে এক মনে বৃষ্টি দেখে চলল। আমরা সবাই এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে বুঝলাম ও গল্পের গুটি সাজাচ্ছে। তারপর আমাদের থেকে একটা সিগারেট চেয়ে ধরালো, বেশ আয়েশ করে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, এটা যে গল্প নয় বাবুরা, আমার জীবনে আমার নিজের চোখে দেখা ঘটনা। একজন সচ্চরিত্র সজ্জন মানুষের জীবনের এক নির্মম পরিণতির গল্প। একটা গোটা পরিবারের অভিশাপে শেষ হয়ে যাওয়ার গল্প। আমরা সবাই নড়ে চড়ে বসলাম। নটু শুরু করতে গিয়েও একবার থমকে দাঁড়ালো। তারপর প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, এই গল্প আপনি কি লিখবেন নাকি আচার্য মশাই? ভালো লাগলে নিশ্চয়ই লিখবো। কেন, তোমার আপত্তি আছে নাকি? প্রত্যয়ের কথা শুনে নটু খানিকক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা বেশ, লিখলে লিখবেন। সে কর্তাবাবু আর নেই, সে জমিদারিও গেছে, এখন আর লিখলে কোনো ক্ষতি নেই। পুরোটা গুছিয়ে নিতে নটু আরো একটু সময় নিল। তারপর শুরু করলো, যে সময় কথা বলছি কর্তা, তা ধরুন আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা হবে। তখন আমি ওই জব্বলপুরের কাছে খামারিয়া বলে একটা গ্রামে এক জমিদার বাড়িতে কাজ করি। খামারিয়া খুব ছোট্ট, ছবির মতো সুন্দর একটা গ্রাম। তখন পশুপালন, ধান আর সর্ষের চাষ করে সেখানকার মানুষগুলোর পেট চলত। আর ছিল কয়েক ঘর মহাজনী আর তেজারতি কারবারি। আমার কর্তাবাবুই ছিলেন সেখানকার অনেক জমির মালিক, বিশাল জমিদার। আর তেমনি বিশাল তার সেই জমিদার বাড়ি। এমন বাড়ি আমি কখনো দেখিনি আগে। এ মাথা থেকে ও মাথা হাঁটলে হাঁপ লেগে যায়। কর্তাবাবুর বাপ ঠাকুরদা নাকি একসময় সেখানকার রাজা ছিলেন। ইংরেজদের সময়ে রাজা বদরু সিং এর বিশাল প্রতাপ ছিল। তা সেই বদরু সিং এর নাতি হলো গিয়ে আমার কর্তামশাই বিলাস সিং। একদিন কানে খবর এলো, এই বিলাস সিং এর সাথে সর্বক্ষণের জন্য থাকার মতো একজন বিশ্বস্ত লোক চাই। খবর পেয়েই ছুটলুম খামারিয়া। বুক ঠুকে গিয়ে দেখা করলুম কর্তাবাবুর সাথে। গিয়ে তো আমি মনে মনে কর্তাবাবুর যেমন ধারা চেহারা আমি ভেবে রেখেছিলুম, গিয়ে দেখি তার সাথে কোনো মিলই নেই। আমি তো ভেবেছিলুম 4 পুরুষের রাজবংশের রক্ত বইছে গায়ে,
তেনার হয়তো 10 হাসই চেহারা হবে, মাথায় পাগড়ি হবে, নাকের নিচে বড় পাকানো গোঁফ হবে। ওমা, গিয়ে দেখি অবাক কাণ্ড। কর্তাবাবু বিটে খাটো গোল গাল মানুষ, ফর্সা তেল তেলে গায়ের চামড়া, মাথার উপরে ঢেউ খেলানো চুল, আর চোখের উপরে শৌখিন দড়ি বাঁধা সোনার চশমা। পড়বার সময় সেটি চোখে লাগাতেন, নয়তো চোখ থেকে সরিয়ে গলায় ঝুলিয়ে রাখতেন। মনে মনে ভাবলাম, নটুর গল্প বলার কায়দা তারিফ করার মতো। ও লেখাপড়া শিখলে নির্ঘাত প্রত্যয়দের ভাত মারত। নটু বলে চলল, বয়স তখন আমার অনেক কম বাবুরা, চেহারাও ছিল তাগড়া, খেতুম যেমন, খাটতেও পারতুম তেমন। আমায় দেখে এই কর্তাবাবুর পছন্দ হয়ে গেল। প্রথম দিনই আমায় জিজ্ঞেস করলো আমি বন্দুক চালাতে পারি কিনা। আমি বললুম, রাজস্থানে বার মেরেছিলুম কিছুদিন, ওখানে 1 নলা 2 নলা সবই চালিয়েছি। ওই সে পিস্তল কখনো ছুঁড়িনি, তবে শেখালে শিখে নিতে পারবো। 2-একটা কথা শুনেই বাবু আমায় পছন্দ করে ফেললেন। চাকরিও সেদিনই পাকা হয়ে গেল। চাকরি বলতে শুধু বাবুর সঙ্গে সঙ্গে থাকা আর কি। কাজকর্মে অর্ধেক দিন উনি ঘরেই থাকেন না। আজ বিলাসপুর, কাল ভিলাই, পরশু রায়পুর, এই করে বেড়ান খালি। আরে তখন তো দিনকাল পাল্টাতে শুরু করেছে। বসে বসে জমিদারি কারবার করার দিন তখন আর নেই। বুঝলুম, টাকা কড়ি যা ছিল তাই দিয়ে বাবু নানা রকম ব্যবসা ফেঁদে বসেছেন। সেই কাজেই এদিক ওদিক ঘুরতে হয় আর কি। তা ঠিক হলো, বাবু যেখানে যেখানে যাবেন আমিও সাথে সাথে যাব, ওর পাশে পাশে থাকবো। দিনে দিনে নাকি বাবুর শত্রু সংখ্যা বাড়ছে। একজন বিশ্বস্ত শক্তপোক্ত লোকের সবসময় পাশে থাকাটা জরুরি। দিন কয়েকের মধ্যে আমার পোশাক চলে এলো। রিভলভার চালানো শিখে ফেললুম। কুকরি চালানোর বিদ্যাটা তো আগে থেকেই শেখা ছিল, কাজেই নতুন করে আর শিখতে হলো না। বাবুর কাজটা ছিল ভারী অদ্ভুত। উনি সব বড় বড় সরকারি কাজে মাল মশলা সাপ্লাই করতেন। আবার কোথাও রাস্তা তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, জঙ্গল সাফ করে স্টেশন বানানো হচ্ছে, সর্বত্রই ছিল তার যাতায়াত। জঙ্গলের কাঠ নিলাম হতো, সেখানেও তিনি। সব কিছুতেই তাঁর ছিল একচেটিয়া কারবার। উনি সেসব অনেক কম দামে সরকারের থেকে কিনে নিতেন, তারপর সুযোগ সুবিধে মতো এধার কামাল ওধার বেচে দিতেন। তবে ব্যাপার হলো গিয়ে, এই ধান্দায় আমদানি যেমন ছিল, ঝুট ঝামেলাও ছিল বিস্তর। যত দিন যেতে লাগলো ক্রমে ক্রমে সব বুঝতে পারলাম। অত বড় বাড়ি হলে কি হবে, চাকর বাকর নিয়ে মোটে 4টে প্রাণী, কর্তাবাবু, গিন্নিমা, দশরথ আর কমলি। কর্তাবাবুর ছেলে মেয়ে ছিল না। নটু মল্লিক এক নিঃশ্বাসে গল্প বলে চলেছে। গল্প বলা তার যেন নেশার মতো, কোনো দিকে কোনো হুঁশ নেই। বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে, মোমবাতির শিখাগুলো হঠাৎ হঠাৎ দমকা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে, আর তার সাথে সাথে ঘরের দেয়ালে আমাদের ছায়াগুলো একইভাবে কেঁপে উঠছে। এই অদ্ভুত পরিবেশে নটুর চোখ মুখ যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। সে বলে চলেছে, গিন্নিমা ছিলেন সেই বাড়ির প্রাণ। অমন পাষাণপুরী অত বড় একখান অট্টালিকা লোকজনের অভাবে একেবারে খাঁ খাঁ করত। রাত বিরেতে সাদা সাদা দেওয়াল আর পেল্লায় খিলানগুলো যেন রাক্ষসের মতো হাঁ করে গিলতে আসতো। একমাত্র গিন্নিমার জন্যই ও বাড়িতে প্রাণ ছিল। চাকর বাকর থাকলে কি হবে কর্তা, বাড়ির সব কাজ তিনি নিজে হাতে না করে শান্তি পেতেন না। সকালে গরুর দুধ দোয়ানো থেকে শুরু হতো তেনার কাজ। কর্তাবাবুর বাবা, বড় কর্তাবাবু নাকি বান্ধবগড়ের কাছে কোনো এক গ্রামে শিকারে গেছিলেন। তা সেই গ্রামে গিন্নিমাকে দেখে পছন্দ করে ঘরের বউ করে নিয়ে এসেছিলেন। অমন লক্ষ্মী পিতিমের মতো চেহারা, অমন দুধে আলতা গায়ের রং, পছন্দ না হয়ে আর যায় কোথায়। সবার সব দিকে খেয়াল ছিল গিন্নিমার। কার কখন কি দরকার, কোন ঘরে অসুখ হয়েছে সেখানে বদ্যি পাঠাতে হবে, পয়সার জন্য কার বাপের ছেড়াদ্দ হচ্ছে না সেখানে টাকা পাঠাতে হবে, এইরকম সব খুঁটিনাটির দিকে তার নজর ছিল। চাকর বাকরদের বাড়ির লোকের সুখ সুবিধার দিকেও নজর দিতেন। আমার কখন কি দরকার ঠিক বুঝে ফেলতেন, বলতেও হতো না।
বাবুকে লুকিয়ে আমার পকেটে টাকা গুঁজে দিতেন আর নরম গলায় মিঠে সুরে বলতেন, তুই ভালো থাকলেই বাবু ভালো থাকবে, বাবুকে সব সময় চোখে চোখে রাখিস। এমন ধারা চললো বেশ কিছুদিন। বেশ সুখী কাটছিল দিনগুলো। খাচ্ছি দাচ্ছি, বাবুর সাথে ঘুরঘুর করছি। খাঁটি দুধ, ঘি, ক্ষেতের টাটকা সবজি আর রোজ রোজ মুরগি খেয়ে গায়েও বেশ গতি লেগে গেল কদিনে। তবে কি জানেন বাবু, দিন তো চিরকাল আর এক ধারায় চলে না। হঠাৎই এমন সব ঘটনা ঘটে গেল, সব যেন ছারখার হয়ে গেল নিমেষে। অমন দেবতার মতো মানুষ আমার কর্তামশাই, তার এমন পরিণতি হবে আমি কখনো কল্পনাই করতে পারিনি বাবুরা। আর গিন্নিমার কথা কি বলবো আপনাদের, শেষকালে ওর মুখের পানেও আমি চাইতে পারতাম না। সেই রক্ত শূন্য ফ্যাকাশে পড়া মুখ দেখলেই আমার চোখে জল আসতো। কি থেকে যে কি হয়ে গেল। আরে কি হলো সেটাই আগে বলো না চাই। এবারে অধৈর্য হয়ে বলে উঠল সুকোমল। আমি কিন্তু অধৈর্য হইনি, বরং এক মনে নটুর গল্প বলার ধরন লক্ষ্য করছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবু, বলছি। বলতে যখন বসেইছি সে কথা নিশ্চয়ই বলবো, তবে সবটা তো জানি না, যেটুকু জানি তাই বলবো। তার আগে আরেক পাত্র দেবেন বাবু, গলাটা আর একটু ভিজিয়ে নি। তার মনে হয় অল্প নেশা হয়ে গেছে। এক সিপে বেশ খানিকটা স্কচ গলায় ঢেলে নটু আবার শুরু করলো। তা গোলমালটা বাঁধলো জীবনলাল শর্মা বলে একজনকে নিয়ে। এই জীবনলাল ছিলেন মহাজনী কারবারি। খামারিয়া গ্রামে কর্তাবাবুর পেল্লায় জমিদার বাড়িটা ছাড়া আর শুধুমাত্র জীবনলালেরই পাকা বাড়ি ছিল, এবং তারও সম্পত্তি কিছু কম ছিল না। সিল্কের জমকালো কুর্তা পায়জামা আর গলায় সোনার হার ঝুলিয়ে সে সব সময় ঘুরে বেড়াতো। গা থেকে ভুর ভুর করে আতরের গন্ধ ছড়াতো। জীবনলালের বয়স কর্তাবাবুরই আশেপাশে হবে, বা হয়তো কি আর একটু কম হবে। আমি ও বাড়িতে থাকার পরপরই দেখতাম জীবন মাঝে সাঝে আসেন, এবং উনি এলেই কর্তাবাবু কেমন যেন গম্ভীর হয়ে যান। জীবনলালকে নিয়ে গিন্নিমার সাথে কর্তাবাবুর অশান্তিও লাগে বেশ কয়েকবার। কিছুদিন সবকিছু থমথমে হয়ে যায়। বাড়িটাতে কেমন যেন একটা চাপা উত্তেজনা ঘিরেই থাকে ওই জীবনলালকে নিয়ে। এই জীবনলাল কদিনই আমার চোখের বিষ হয়ে উঠল। কিন্তু জীবনলালকে নিয়ে এত এই ঝামেলা কেন? আর এই লোকটা কেনই বা এই বাড়িতে বারবার আসে? প্রথমটা ঠিক ঠাকুর করতে পারছিলাম না। পরে পুরনো চাকর দশরথের কাছ থেকে জানতে পারলুম আসল কথা। কর্তাবাবুর বাবা মানে বড় কর্তা, তিনি ছিলেন খুব মানে ওই যাকে বলে আয়েশ প্রিয় মানুষ আর কি। গোটা জীবন ধরে শুধু নিজের শখ আহ্লাদের পেছনে টাকা উড়িয়ে গেছেন। ওড়াতে ওড়াতে ভাঁড়ারে যখনই টান পড়েছে তখন এই জীবনলালের বাবার থেকে টাকা ধার করেছেন। জীবনলালের বাবাও নাকি ছিলেন সুদখোর মহাজন। তা সেই সব পুরনো সই করা হ্যান্ড নোটগুলোকে বাক্সে পুরে জীবনলাল মাঝে সাঝেই হানা দেয়। সুদে আসলে সে নাকি অনেক টাকা, মানে কর্তাবাবু ব্যবসা করে করে সে দেনা অনেক মিটিয়েছেন, কিন্তু এখনো নাকি অনেক বাকি। কর্তাবাবুর সমস্ত জমিদারি বেচে দিলেও সে দেনা নাকি শোধ করা যাবে না। সেই তাগাদা করতেই সে আসে। তা আমি মনে মনে ভাবলুম, এ আবার কেমন ধারা পাওনাদার বাবু? তুমি ধারের টাকা পাও ভালো কথা, তোমার ন্যায্য কাগজপত্র আছে তাও মানলুম। তার রোজ রোজ হেতা এসে ঝামেলা বাড়ানোর কি আছে? সরাসরি কোর্টে যাও না, তাহলেই তো ঝামেলার নিষ্পত্তি হয়। কিন্তু বেশ কিছুদিন পরে বুঝলুম এত সহজে এই ঝামেলা নিষ্পত্তি হওয়ার নয়, এর ভেতরে আরো বড় কোনো ঘটনা আছে। একদিন সন্ধেবেলা বাবুর ঘরে তামাক রাখতে গেছি, শুনলাম বাবু আর গিন্নিমা নিজেদের মধ্যে কথা বলছেন।
আমি চুপ করে দরজার বাইরে কান পেতে রইলুম। নিজের কাছে সে পাথর লুকিয়ে রেখে কি লাভ তোমার? কোন কাজে আসবে শুনি? ওই শাপিত পাথর আমার বংশের সব শেষ করে ফেললো। দেখছো, কোনো রকমে খেটে খুঁটে আমি বংশের ইজ্জত রাখার চেষ্টা করে চলেছি। শুনলুম কর্তাবাবু আবার বলছেন, জীবনলাল যখন বলছে ওই পাথর পেলে সব উধার মিটিয়ে দেবে, আমাদের সংসারটা বাঁচবে, তুমি কেন মিছিমিছি সে পাথর নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখছো? আমার কাছে কোনো পাথর নেই। মিছে কথা বলে কোনো লাভ নেই। আমি জানি পিতাজি মরবার কালে ওই পাথর তোমায় দিয়ে গিয়েছেন। যদি দিয়েও থাকেন, ভেবেছো তা আমি তোমাকে দেব? তোমাকে দিলেই তুমি সেটা ওই জীবনলালকে দিয়ে উধার মিটাবে। আমি পিতাজির কাছে ওয়াদা করেছি, সে পাথর সিং বাড়ি থেকে বেরোবে না। জীবনলালের কার বাড়ি থেকে আমার পিতাজি কত দেনা করেছিল তুমি জানো? সুদে আসলে তার হিসেব তুমি জানো? না, আমি জানি না, জানতেও চাই না। ও পাথর পিতাজি মরবার কালে আমায় দিয়ে বলেছিল এর দাম অনেক, এ বাড়ির বাইরে যেন তা না বেরোয়। আমি জান থাকতে সে ওয়াদা টুটতে পারবো না। কর্তাবাবু এরপরেও গিন্নিমাকে বোঝানোর চেষ্টা করেই চললেন। আরে ও পাথর জীবনলালেরই পারিবারিক সম্পত্তি। তুমি তো জানো আমার ঠাকুরটা জোর করে কেড়ে নিয়ে এসেছিলেন। তখন ওদের পরিবারের হাল ছিল শোচনীয়, আর আমাদের ছিল রাজার হাল। এখন তো দিন বদলেছে, সিং বাড়ির সে ক্ষমতাও নেই আর সেই প্রতাপও নেই। এখন জীবনলাল আমাদের চেয়ে কিছু কম যায় না। এখন সে এই পাথরের অধিকার ছাড়বেই বা কেন? ওটার উপর আমাদের কোনো অধিকারই নেই দময়ন্তী। আমাদের বংশে কোনো কাজে লাগবে না ওটা। ও পাথর শাপিত পাথর। দেখো না, ওটা আসার পর থেকেই সিং বাড়িতে ভাঙন লেগেছে। নয়তো টাকা রোজগারের জন্য এ বাড়ির ছেলে হয়ে আমাকে এভাবে খাটতে হয়। গিন্নিমা হঠাৎ কারেন্ট লাগার মতো ভাব করে উঠে দাঁড়ালেন। কাঁচুলিটাকে কোমরে ভালো করে পেঁচিয়ে নিয়ে বললেন, ও পাথর আমার, আমি কাউকে দেব না। তুমি অন্য কোনো উপায়ে জীবনলালের উধার চুকাও। এই বলে গিন্নিমা এক ছুটে দৌড় দিয়ে বেরিয়ে গেলেন। আমি দরজার আড়াল থেকে চটপট সরে দাঁড়ালাম আর শুনলাম বাবু ভেতর থেকে গলা চড়িয়ে গজরাচ্ছেন। সব খতম হয়ে যাবে দময়ন্তী, আমি বলে রাখলাম, সব খতম হয়ে যাবে। ও পাথর ভিজাবে, এই বাড়ি ভিজাবে, আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, এই তুমি দেখে নিও। দিন কয়েক বাদেই বুঝলাম সিং বাড়িতে আগের মতো সেই সুখের দিন শেষ হয়ে গেছে। গিন্নিমা আর বেশি কথা বলেন না, কোনো দিকেই তার আর বিশেষ হুঁশ নেই। সারাক্ষণ ঠাকুর ঘরে গোপাল পুজো নিয়ে ব্যস্ত। ওদেশের মেয়েরা বাবু গোপালকে নিজের ছেলের মতো দেখে, আর ওইভাবেই পুজো করে, চান করায়, কোলে নিয়ে খাওয়ায়, মুখ ধোয়ায়। সত্যি বলতে কি, গিন্নিমার ছেলে পিলে হয়নি, তাই ওর আবদারে কর্তাবাবু উজ্জয়িনী থেকে বালগোপাল এনে ঘরে প্রতিষ্ঠা করেছিলেন। গিন্নিমা সব ছেড়ে পুজো আচ্চা নিয়েই দিন কাটাতে লাগলেন। এমন মানুষের এমন পরিবর্তন সে চোখে দেখা যায় না বাবু, চোখ ফেটে জল আসে। লক্ষ্মী প্রতিমের মতো যে গিন্নিমা দিন রাত শুধু ঘরের কাজ আর স্বামীর সেবা করে কাটাতেন, তিনি হঠাৎ সব ছেড়ে ছুড়ে ঠাকুর ঘরে দিন কাটাতে লাগলেন। গোটা বাড়ি কেমন যেন ঝিমিয়ে পড়ল। কর্তাবাবু মন মরা, সারাটা দিন কাজে কর্মে ডুবে থাকেন। অবশ্য আমি আগের মতোই সারাক্ষণ তার পাশে পাশে থাকি, কিন্তু আগের মতো কোনো কিছুই যেন আর নেই। তিনিও আগের মতন আর কথা বলেন না, বেশিরভাগ সময় চুপ করে থাকেন। এদিকে জীবনলাল ঘন ঘন আসা শুরু করেছে। একদিন তো বাইরের বসার ঘরে বসে বেশ জোর গলাতেই বাবুকে শাসিয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব ও পাথর আমায় দিয়ে দিন, নয়তো বাড়ি ঘর গয়নাঘাটি বেচেও আমার ধার শুধতে পারবেন না। তখন কি করবেন? তারপর ঠোঁট থেকে গড়িয়ে পড়া পানের পিকটা মুছে নিয়ে সে আবার বলল, অবশ্য উপায় আছে। আপনার ঘরের লক্ষ্মী আছে, খুব সুরাত আওরাত, ওনার দাম কিছু কম হবে না। দেখেন, ঘর ঘরের বউ সব বেচে যদি দেনা মেটাতে পারেন, এ বাড়িও তখন আমার হবে। সারা বাড়ি খুঁজে দেখবো কোথায় আমার সেই পাথর লুকানো আছে। আমার মাথায় বাবুরা রক্ত উঠছিল। ইচ্ছে করছিল কোমর থেকে কুকরিটা বের করে দিই হতভাগার কলজেটা ফাঁসিয়ে।
দিন কয়েক পরে বাবু আমায় ডেকে বলল আমাদের দিন 7 জন্য রায়গড়ে যেতে হবে। সেখানে এক আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নমূলক কাজের সরকারি কন্ট্রাক্ট পেয়েছেন বাবু। এই কাজটা ভালোভাবে উতরে গেলে বেশ মোটা লাভের অঙ্ক পকেটে ঢুকবে। খুশির খবর সন্দেহ নেই, কিন্তু তবুও বাবুর মুখ কেমন যেন থমথমে। জিজ্ঞেস করাতে বললেন, এতদিন বাড়ি ছেড়ে থাকতে ভাবনা হচ্ছে রে। তোদের গিন্নিমাকে একা রেখে যেতে এতদিনের জন্য মন চাইছে না। এত বড় বাড়ি, তাই মোটে 4টে প্রাণী থাকবে, তার মধ্যে 2জন মেয়ে মানুষ। চাকর বাকর গুলো তো যা আছে সব বুড়ো আর আফিমখোর। বুঝলুম জীবনলালকে নিয়ে বাবু দুশ্চিন্তা করছেন, কারণ এর আগেও গিন্নিমাকে একা রেখে অনেকবার অনেক জায়গায় বাবু গেছেন কাজে, কখনো এত দুশ্চিন্তা করতে দেখিনি। তবে এবারে চিন্তার কারণ আছে বটে। জীবনলালের সেদিনের ওই পশুর মতো আচরণ আমিও খুব একটা ভালো চোখে দেখিনি বাবুরা। তাই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কর্তামশাই, এই গিন্নিমাকে সাথে করে নিয়ে যাওয়া যায় না? না রে, কোথায় কিভাবে থাকতে হয় তার কোনো ঠিক আছে? তুই তো জানিস। তারপর এই শীতের রাতে তাঁবু খাটিয়ে থাকা, তোর মা এসব ধকল সইতে পারবেন না। এটাও ন্যায্য কথা। তাহলে উপায়? ভাবতে ভাবতে একটা উপায় মাথায় এলো। বললুম, কর্তামশাই, এই গিন্নিমার সাথে সবসময় থাকার মতো একজন লোক রাখলেই তো হয়। মানে আমি যেমনটা আপনার সঙ্গে থাকি। রায়গড় যাওয়া দিন 5 পিছনো হলো। তার মধ্যে একজন তাগড়া চেহারার লোক জোগাড় করা হলো। তার নাম সুরাজ। সুরাজ কাজে যোগ দিতে বাবু বেশ নিশ্চিন্ত বোধ করলো। সুরাজের মতো লোকজন সে প্রদেশে প্রচুর পাওয়া যেত। এরা নিজেদের কাজে খুব সৎ, জীবন দিয়ে দেবে কিন্তু কাজে ফাঁকি দেবে না। তা সেই সুরাজকে ওর সব কাজ বুঝিয়ে দিয়ে দিন 5 পরে আমরা বেরিয়ে পড়লুম রায়গড়ের দিকে। যাওয়ার আগে গিন্নিমার আশীর্বাদও নিয়ে এলো। বরাবরের মতোই গিন্নিমা আমার মাথায় হাত রেখে বেশ কিছু টাকা হাতে গুঁজে দিলেন। সব সময় বাবুর পিছনে ছায়ার মতো লেগে থাকিস বাছা, দেখিস বাবুর যেন কোনো বিপদ না হয়। বিপদ যে কোন দিক দিয়ে আসতে চলেছে সেটা তখনো বুঝিনি বাবুরা। বুঝলে আমি মায়ের সাথে থেকে গিয়ে সুরাজকে বাবুর সাথে পাঠাতুম। এক চুমুকে গ্লাসের শেষটুকু গলায় ঢেলে একটু দম নিয়ে তারপর নটু আবার বলতে লাগলো। বাইরে বৃষ্টির দাপট ক্রমে বাড়ছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে নটু মল্লিকের খ্যানখ্যানে গলার স্বর সারা ঘরে গমগম করছে। সারা রাত ঝড় জল মাথায় করে জায়গা জমির মাপজোক করছেন ইঞ্জিনিয়াররা। কর্তাবাবু সাথে ছিলেন, আমাকেও কর্তাবাবুর সাথেই থাকতে হয়েছিল। সারা রাত জেগে দুজনে সকালের দিকে তাঁবুতে শুয়ে ঘুমোচ্ছিল। তখনই হঠাৎ টেলিগ্রামটা এলো। বাবু চোখ কচলে উঠে বসে টেলিগ্রামের কাগজটার দিকে তাকিয়ে মরার মতো বসে রইলেন। প্রথমটায় কিছুই ঠাউর করতে পারলুম না। ফ্যাকাশে মুখ, ফাঁকা চোখের চাহনি, বুঝলুম মারাত্মক কিছু একটা গোলমাল হয়েছে। আশঙ্কা আমাদের আগে থেকেই ছিল, কিন্তু বিপদ যে ঘরের ভিতরে বাসা বেঁধেছে তখনও কেউ বুঝে উঠতে পারেনি। পারলে কি আর সুরজের হাতে গিন্নিমাকে ছেড়ে দিয়ে আসি? কেন, কি হলোটা কি? হবে আবার কি বাবু, সর্বনাশ হয়ে গেল একেবারে। আমি আগেই বলেছিলাম না আপনাকে, এই গল্পের শেষে শুধুই দুঃখ আর দুঃখ। কর্তাবাবুর মতো অমন ভালো মানুষের এমন ধারা পরিণতি হবে কেউ ভাবতেই পারেনি। মানুষটাকে যতদিন ধরে চিনতুম কোনো অন্যায় কাজ করতে দেখিনি, কোনো দিন কোনো অন্যায্য কথা কইতে শুনিনি। আর সেই মানুষটা... আরে কি হলো তাই বলো না ছাই, টেলিগ্রামে কি ছিল? কি থেকে যে কি হয়েছিল
তা আজও জানি না বাবু, তবে যা হয়েছিল তা খুবই মানে মর্মান্তিক আর কি। বলতে গেলে আজও আমার বুক কাঁপে। সত্যি সত্যি মনে হলো নটুর গলা কাঁপছে। মোমের আলোয় ওর কোটরাগত জলে ভেজা চোখ দুটো বিড়ালের মতো জ্বলছে। আগে টেলিগ্রাম এসেছিল থানা থেকে। খামারিয়াতে একটা ছোট পুলিশের আউটপোস্ট ছিল তখন। ওখানকার দারোগাই টেলিগ্রাম করেছিলেন বাবুর নামে। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে আমি আর কর্তাবাবু বাড়ি এসে দেখি হুলস্থুল কাণ্ড। গোটা বাড়ি পুলিশে পুলিশে ছয়লাভ। দালানের ওপর সাদা কাপড়ে ঢাকা রয়েছে গিন্নিমার দেহ। ফর্সা মুখখানা আরো যেন ফ্যাকাশে হয়ে গেছে। সাদা চাদরের ওপর পেটের কাছটায় লাল রক্তের ছোপ। আর কিছু দূরে আরেকজন মানুষের দেহ পড়ে আছে। দুজন পুলিশের লোক হাঁটু গেড়ে বসে দেহ পরীক্ষা করছে। আমি কাছে গিয়ে দেখি সে লাশটা জীবনলালের। পুলিশের বড়বাবু ব্যাগ থেকে একটা রিভলভার বের করে কর্তাবাবুকে জিজ্ঞেস করলো, এটা আপনারই তো? তাকিয়ে দেখি অবাক কাণ্ড, এ তো কর্তাবাবুরই বন্দুক। সবসময় কর্তাবাবুর সঙ্গে তো থাকে। কর্তাবাবু পাগলের মতো নিজের চামড়ার ব্যাগ হাতড়ে বন্দুক খুঁজলেন। না পেয়ে অসহায়ের মতো দালানে বসে পড়লেন। আমারও পা টলছিল বাবুরা। বাবুর বন্দুক দিয়ে দুটো খুন হয়ে গেছে। বাবুর বন্দুকের গুলিতে গিন্নিমা মরেছে, আমি আর ভাবতেই পারলাম না। মাথাটা কেমন যেন খারাপ হয়ে যেতে লাগলো। আর ওদিকে কর্তাবাবুর কাঁদারও ক্ষমতা নেই। পুলিশের প্রশ্নের উত্তরে ঘাড় নেড়ে নেড়ে উত্তর দিয়ে চলেছেন, আর মাথায় হাত দিয়ে চুপটি করে বসে আছেন বাবু। বিলাসপুর থানা থেকেও একদল পুলিশ এসে জুটেছে। একবার তারা বাবুকে এসে শাসিয়ে যাচ্ছে, একবার জীবনলালের বাড়ির লোক। সবাই তখন হন্যে হয়ে সুরজকে খুঁজছে, কিন্তু সুরজের কোনো দেখা নেই। কে যে কাকে মেরেছে তা আজও জানি না বাবুরা। বাবুর বন্দুক সুরজ যে কোথা থেকে পেল কে জানে। গিন্নিমা জীবনলালকে মেরেছে নাকি জীবনলাল গিন্নিমাকে তাও জানি না। না সুরজই দুজনকে মেরে পালিয়েছে ভগবানই জানেন। কটা দিন যে কিভাবে কাটলো বাবু, ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। রোজ পুলিশ এসে বাড়িতে বসে থাকে। কর্তাবাবুর বন্দুকের গুলিতে খুন হয়েছে মানে কর্তাবাবুই খুনি, এমনই তেনাদের ভাবগতিক। এত সব কাণ্ড যখন হয়েছে, কর্তাবাবু তখন খামারিয়া থেকে প্রায় 350 মাইল দূরে, এ কথা তেনাদের কে বোঝাবে? কিন্তু ওই পুলিশে ছুঁলে গিয়ে মানে ওই আর কি বোঝেনি তো। এদিকে গিন্নিমার শেষ কাজটুকু ঠিক মতো করা গেল না। কাটা ছেঁড়া করে গিন্নিমার দেহটার আর কিছুই বাকি রাখেনি ওরা। পুলিশের তদন্ত চললো আরো কিছুকাল, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। তারা আসে যায় আর উত্তক্ত করে মারে। বাড়ির চাকর বাকরদের কেউ কিছুই বলতে পারছে না ঠিক করে। আসলে যা হয়েছে মাঝ রাতে হয়েছে, আর চাকরগুলো তো সব আফিম খেয়ে ঘুমোয়। গরম গরম আওয়াজে ওদের ঘুম ভেঙে গেছিল। ছুটে এসে দেখে বসার ঘরের বাইরের দালানে দুজনের দেহ পড়ে আছে আর রক্তে ভেসে যাচ্ছে চারিপাশ। আর সুরজ সিং সে কোথায় ছিল? সেইখানেই তো গোলমাল বাবু। সুরজ সিংকে আর তারপর থেকে দেখা যায়নি। সেই রাতে গুলির আওয়াজ শুনে বাকি চাকররা ছুটে আসার পর থেকে সুরজ সিংকে আর কেউ দেখতে পায়নি। পুলিশও তার কোনো খোঁজ পায়নি। অনেকদিন ধরে খোঁজ খবর চলেছিল, কিন্তু তার টিকিটিও কেউ দেখতে পায়নি। নটু মল্লিক থেমেছে। জামার ময়লা হাতা দিয়ে সে একবার কপাল একবার গলার ঘাম মুছছে, আর একটানা এতটা ভুলে সে হাঁপাচ্ছে। বেশ কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা নেই। নটুর গল্পের জাদুতে এতগুলো ছটফটে মানুষ একেবারে চুপ। কিছুক্ষণ পরে মুখ খুলল প্রত্যয়। নটু, আগে বাবু, তোমার গপ্প ভালোই, তবে এই গপ্প ছাপা যাবে না। গপ্পে অনেক অসঙ্গতি, তবে তোমার প্রাপ্য আমি মিটিয়ে দেব, চিন্তা নেই।
কাল এসে নিয়ে যেও। আর অসঙ্গতি মানে? অসঙ্গতি মানে হলো গিয়ে খটকা। গল্পের শেষে এত খটকা থাকলে পাঠকরা আমায় চিবিয়ে খাবে। প্রথম কথা, তোমার কর্তাবাবুর বন্দুক সুরজ সিং পেল কি করে? সে দুটো খুন করে পালালোই বা কেন? আর সেই যদি খুন না করে তাহলে করলো কে? যে করলো তার জীবনলালকে মেরে লাভ কি হলো? আর তোমার গিন্নিমাকেই বা মেরে তার কি ফায়দা হলো? তোমার কর্তাবাবুই তার বন্দুক কোনো ভাড়াটে খুনিকে দিয়ে এ কাজ করায়নি তো? এরকম নানা প্রশ্ন উঠবে, বুঝেছো? বুঝেছি বাবু, কিন্তু আমি এর বেশি কিছুই জানি না। মাইরি বলছি, পুলিশের ঝামেলা মিটলেই আমি ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে আসি। গিন্নিমা ছাড়া ও বাড়িটা কেমন যেন শ্মশান হয়ে উঠেছিল। আমি তো আগেই বলেছিলাম বাবু, এই গপ্প একজন ভালো মানুষের জীবনের দুঃখের গপ্প। কর্তাবাবুর মুখের পানে আমি আর চাইতে পারতাম না তারপর থেকে। তারপর পুলিশও এক সময় হাল ছেড়ে দিল। তবে কর্তাবাবু আর আগের মতো রইলেন না। তেনার কাজকর্ম সব গেল। রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে চোখ মুখের কি ছিরি হয়েছিল। নটু উঠে দাঁড়িয়ে বেরোনোর অনুমতি চাইল। বলল, দুর্যোগের রাত, তাকে আবার অনেকটা পথ যেতে হবে। সোফার উপরে বসে থাকা আমার অচেনা দুজন ভদ্রলোকের মধ্যে একজনের মুখে একটা শব্দও শুনিনি এতক্ষণে। হঠাৎ তিনি বলে উঠলেন, আচ্ছা, আপনার এক ভাই ছিল বলেছিলেন, সে কি যমজ ভাই ছিল আপনার? বাইরে বিদ্যুতের ঝলকানির সাথে বজ্রপাতের কড়মড় শব্দ শোনা গেল। বিদ্যুতের ঝটকা যেন গায়ে এসে লেগেছে। এমন ভাবে চমকে উঠল নটু মল্লিক। উত্তর দেওয়ার সময় না দিয়ে ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন, আর আপনার গিন্নিমার কাছে রাখা জীবনলালের পারিবারিক সম্পত্তি ওই দামি পাথরটা কি হলো? দরজার কাছে দাঁড়িয়ে ঘাড় না ফিরিয়ে নটু বলল, আমি তার কি জানি কর্তা, আমি খেটে খাওয়া গরিব মানুষ। পুলিশের হাত থেকে কর্তাবাবু ছাড়ান পাওয়ার পর আমি আর খামারিয়া টিকি মারাইনি। সে পাথর আদৌ ছিল কিনা আর থাকে কোথায় আমি তার কিছুই জানি না। চলি বাবুটা। এই বলে সে আর দাঁড়ালো না। দরজার পাশ থেকে ছেঁড়া ছাতাটাকে নিয়ে হনহন করে দরজা দিয়ে বেরিয়ে বৃষ্টির অস্পষ্ট অন্ধকারে হারিয়ে গেল। কারেন্ট চলে এসেছে মিনিট 10 হলো। দিনের করে আরেক প্রস্থ পান পর্ব চলছে। ঘড়ির কাঁটা বলছে আর বেশি দেরি করা চলবে না, এবার সবাইকেই বেরোতে হবে। এই সময় প্রত্যয় বলল, কেমন একজনের সঙ্গে তোমাদের আলাপ করালাম বলো? ওর ঝুলিতে এরকম অভিজ্ঞতা অফুরন্ত। অনেক খেটে খুটে এসে গপ্পটা শুনিয়ে গেল। কাল ওকে খুশি করে দেব, এতেই তো চলে বেচারার। কাল ওকে আর পাবেন না প্রত্যয় বাবু। সবাই পিছন ফিরে তাকিয়েছে সোফায় বসা সেই অচেনা ভদ্রলোকটির দিকে। প্রত্যয় প্রথমে আলাপ করিয়ে দিয়েছিল, কি যেন নাম, মিত্র না কি যেন। কাল ওকে আর পাবো না কেন বলুন তো? ইনফ্যাক্ট আমার মনে হয় আর কখনোই ওর দেখা আপনি পাবেন না। সে কি, কেন? এই গপ্পটা আপনি ছাপতেই পারেন, কোনো অসঙ্গতি নেই। কারণ খুনি ফেরার হয়নি। সুরজ সিং খুনি না, 3টি খুনি করেছিল নটরাজ ওরফে এই নটু মল্লিক। আমাদের চোখের পাতা স্থির হয়ে আছে। ভদ্রলোক বলেন কি? উনি কি বলছেন উনি নিজে জানেন? একজনের মুখে বলা গল্প, তাও আজ এত বছর আগের কথা, কিছু না জেনেই উনি এভাবে বলে চলেছেন। মিস্টার মিত্রর কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। উনি উঠে দাঁড়িয়ে বললেন, তালুকদার দা, আপনি লালবাজারের সাথে যোগাযোগ করে ছত্তিশগড়ের আনসলভ কেসটা সম্পর্কে জেনে নেবেন। ইন্ডিয়ার টপ 25 মিস্ট্রিয়াস আনসলভ কেসগুলোর মধ্যে এটা একটা। অনেক বছর আগে কলেজে পড়বার সময় এই কেসটা আমি স্টাডি করেছিলাম। ওর গল্প শুনতে শুনতে হুবহু মনে পড়ে গেল। তখন অনেক কিছুই বুঝিনি, এখন ওর গল্প শুনে সবটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু মার্ডারের সময় ও তোর মালিকের সাথে 350 মাইল দূরে, আর সে ঘটনার তো সাক্ষী ছিল। হ্যাঁ, সাক্ষী ছিল। সেই অ্যালিবাইয়ের জেরেই তো বাঁচাতন পার পেয়ে গিয়েছিল। কিন্তু ওর যে একটা যমজ ভাই আছে, তার কোনো সাক্ষী ছিল না।
তাকে যে লুকিয়ে আনিয়ে নিজের জায়গায় পাঠিয়েছিল ওর কর্তাবাবুর সাথে রায়গড়ে, তারও কোনো সাক্ষী ছিল না। নিজের ভাইকে রায়গড়ে পাঠিয়ে কর্তাবাবুর পিস্তলটা সাথে নিয়ে সে যে জমিদার বাড়িতেই ঘাপটি মেরে বসেছিল, তারও কোনো সাক্ষী ছিল না। সে কি, তাহলে ওই পাথর হাতে নিয়েছিল? সে আমি কি জানি, আমি তো জিজ্ঞাসা করলাম, সে তো ছ্যাঁকা খাওয়ার মতো মুখ করে তাড়াতাড়ি পালালো। হয়তো ওই নিয়েছিল, নিজের মুখেই বলেছ ওই পাথরের কথাও জানতো। সুরজ দুদিন আগে এসেছিল, ওর পক্ষে পাথরের কথা জানা সম্ভব না, কর্তাবাবুর রিভলভার হাতানো সম্ভব না। নটু নিজের মুখেই বলেছিল ও রিভলভার চালানো শিখেছিল। হয়তো জীবনলালকে বলেছিল পাথর খুঁজে দেবে, তার বদলে টাকা নেবে। হয়তো পাথর খুঁজেও পেয়ে গিয়েছিল, হয়তো পাথরটা লুকোনো থাকতো নটুর গিন্নিমায়ের বালগোপালের বিগ্রহে। কারণ পাথর নিয়ে ঝগড়া হওয়ার পর থেকে ওই গিন্নিমা সারাদিন ওই গোপাল নিয়েই থাকতো, অর্থাৎ পাথরটা চোখে চোখে রাখতো। রিভলভার থেকে 3টে গুলি চলেছিল, 3টেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এখন কে আগে গুলি খেয়েছে আর কে আগে মরেছে তা অনুমান করা শক্ত। গিন্নিমাকে মারতে হলো খুব সম্ভবত পাথরটা হাতানোর জন্য, আর জীবনলালকে মারতে হলো কারণ না হলো ওই পাথর জীবনলালের মতো লোকের হাত থেকে বাঁচাতে পারতো না। আর সুরজকে মারতে হলো ওকে ফেরারি খুনি হিসাবে খাড়া করার জন্য। সুরজের বডি কাছাকাছি কোথাও ডাম করেছিল নিশ্চয়ই। জমিদার বাড়ির মামলা, তাই জল বেশি দূর গড়ায়নি, সুরজের বডিও পাওয়া যায়নি। রিভলভারটা কেন স্পটে ফেলে এসেছিল জানি না, হয়তো ভেবেছিল কর্তাবাবু রিভলভার থেকে গুলি চালালে ওটা থেকে কর্তাবাবুকেও ফাঁসানো যাবে, পুলিশ ওনাকেই সন্দেহ করবে প্রথম, আর হয়েও ছিল তাই। তো ওই পাথর পেয়েও নটুরাজ এই দুর্দশা কেন? কি জানি, বেচার জন্য সেরকম লোকও তো পাওয়া দরকার। নয়তো দেখুন গিয়ে পাথর নিয়ে ভাই ভাইয়ের যুদ্ধ লেগে গিয়েছিল হয়তো। নিজেই তো বলল ভাই এখন কোথায়ও জানে না, কোনো খবর নেই। যতই হোক অভিশপ্ত পাথর তো বটে। বেশ কিছুক্ষণ কারোর মুখেই কোনো কথা নেই। বাইরে বৃষ্টির দাপট কমে এসেছে। মিস্টার তালুকদার হাতের সিগারেটটাকে টেবিলে রাখা সুদৃশ্য কাচের অ্যাশট্রের মধ্যে গুঁজে দিয়ে বলল, ওর কথা শুনে আপনি এত কিছু বুঝলেন কি করে? গল্প তো আমরাও শুনলাম, কই কিছু খটকা লাগলো না তো? খটকা তো ডজন খানেক মশাই, কোনটা ছেড়ে কোনটা বলি। তবে একটা বলি শুনুন। আচ্ছা বলুন দেখি, খামারিয়া থেকে রায়গড় কতখানি রাস্তা? নটু তো বললো 350 মাইল। বেশ, তাহলে 300 মাইল মোটরে আসতে কতক্ষণ সময় লাগার কথা? মনে রাখবেন সে সময় কিন্তু হাইওয়ে ছিল না। তা খুব জোরে গাড়ি চালালেও 7-8 ঘন্টার কম না নিশ্চয়ই। বেশ, তাহলে সকাল সকাল টেলিগ্রাম পেয়ে নটুদের রায়গড় থেকে গাড়ি নিয়ে খামারিয়া পৌঁছতে নিশ্চয়ই রাত হয়ে গিয়েছিল। ঠিক, তা তো হবেই, অতটা পথ। খুন হয়েছে আগের দিন মাঝরাতে, পরের দিন রাত পর্যন্ত পুলিশ বডি বাড়িতেই ফেলে রাখবে? এত দেরি করবে কিসের জন্য? বডি তো পচে যাওয়ার কথা, অথচ নটু যে বর্ণনা দিচ্ছে সেরকম দৃশ্য অবশ্যই কল্পনীয়। পুলিশে বাড়ি ভর্তি, 2টো লাশ সাদা চাদর দিয়ে মুড়ে চাতালে রাখা। তার মানে আর কিছুই না মিস্টার তালুকদার, এই সব দৃশ্যই সে দেখেছিল, তবে রাতে না, সকালে লুকিয়ে দেখেছিল বলে এই দৃশ্য বর্ণনা আমাদের দিতে পারলো। তারপর হয়তো সে গা ঢাকা দিয়ে তার ভাইয়ের খামারিয়া থেকে ফিরে আসার অপেক্ষা করে। এদিকে কর্তাবাবুর সাথে তার ভাই অর্থাৎ নকল নটু মল্লিক যখন বাড়ি এসে পৌঁছয় তখন থানা পুলিশের কচকচানি শুরু হয়ে গেছে। অর্থাৎ আসল আর নকল নটু মল্লিকের অদল বদল হওয়ার সুযোগ থাকে না, বাধ্য হয়ে তাকে তখন সাময়িকভাবে গা ঢাকা দিতে হয়। পরে সুযোগ বুঝে ভাইয়ের সাথে আবার ভূমিকা অদল বদল করে ফেলে। কাছেই মাঝের এই দৃশ্যটুকু তাকে কল্পনার আশ্রয় নিয়েই বলতে হয়। নিখুঁত কল্পনা সন্দেহ নেই, তবে টাইমে একটু গোলমাল করে ফেলেছে। উফ দাদা, আপনার পায়ের ধুলো দিন। কতবার ভাবি আপনার মাথার সাথে আমার মাথা মেলাবো, কিছুতেই পারি না। এমন অঙ্ক মেলানো আপনার পক্ষেই সম্ভব। বাঁচাধর নটু মল্লিক তো জানে না, গল্প বলতে গিয়ে এত বছর পর এমন যাত্রা খলে পড়বে, বোঝার সাথে সাথেই সে চোচা দৌড় লাগিয়েছে। আপনি বললে কাল বাছাধনকে তুলে আনি নাকি?
খেপেছেন? আপনি কি 50 বছর আগের কেস নিয়ে ওকে হাত করা বলাবেন ভাবছেন নাকি? তা সে আপনারা ভাবছেন ভাবুন। আমার খেয়ে দিয়ে অনেক কাজ আছে, আমি চললাম। এই বলে ভদ্রলোক দরজার দিকে পা বাড়ালেন আর যাওয়ার আগে প্রত্যয়কে থ্যাঙ্কস দিয়ে গেলেন এমন অসাধারণ এক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমি যেন কেমন একটা ঘোরের মধ্যে পৌঁছে গেছি। ভদ্রলোক যা যা বললেন এতক্ষণ কোনোটাই ফেলে দেওয়ার মতো না, কিন্তু তাই বলে আশ্চর্য ক্ষমতা তো আপনার মশাই। আপনি এরকম ভাবে সব অ্যানালিসিস করেন? না জিজ্ঞাসা করে আর পারলাম না। ভদ্রলোক আমার কাছে সরে এসে কানের কাছে মুখ এনে বললেন, কি করব বলুন, ছেলেবেলার স্বভাব তো ঠিক ছাড়তে পারি না। এই যেমন ধরুন, অন্ধকারের সুযোগ নিয়ে আপনি আর সুকন্যা দেবী এতক্ষণ চোখের ইশারায় যা যা কথা বলছিলেন সেগুলো আমি শুনে ফেলেছি, বুঝেও ফেলেছি, আর কিছু কিছু দেখেও ফেলেছি। কি আর বলবো বলুন, ঢেকি তো কাজেই স্বর্গে এসে। ভদ্রলোকের গোফের নিচে তখন এক গাল হাসি। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওকে বিদায় জানাতে দরজার দিকে পা বাড়ালাম। ইস, ভাগ্যে সেই কথাগুলো আর কেউ শোনেনি। উনিও আর পিছনে না ফিরে জুতো মচমচে অদৃশ্য হলেন। আমি হাত ছাড়লাম। সাংঘাতিক লোক মাইরি, কে ইনি? কলকাতায় থাকিস না, কোনো খোঁজও রাখিস না, এনাকে আর চিনবি কি করে? ইনি স্বনামধন্য ক্রিমিনোলজিস্ট শ্রী মধুসূদন মিত্তির। আমরা সবাই যাকে মধু মিত্তির বলে চিনি আর কি। লালবাজারের দুধে অফিসাররা ওর বাড়িতে হত্যে দিয়ে পড়ে থাকে। নেহাত আমায় নিজের ছোট ভাইয়ের মতো খুব ভালোবাসেন, তাই ডাকলে আসেন। মাসখানেক পরে প্রত্যয়ের থেকে খবর নিয়েছিলাম। নটু মল্লিকের সত্যি আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে একেবারে কর্পূরের মতো উবে গেছে যেন। এতক্ষণ আপনি শুনছিলেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী একটা সন্ধে এবং নটু মল্লিক।